পুলিশ ফাইল। আমি কি কিছু বুঝি না? আমাকে আমাকে বোকা পেয়েছে, বোকা। আমি সব বুঝি। হ্যাঁ, একদিন যদি তোকে দেখি, আমার একদিন কিছু মোনা, আজও মদ খেয়েছিস? কাকা, আমি রোজ মদ খাই না কাকা। আমি সপ্তাহে 2 দিন মদ খাই। একদিন যখন বৃষ্টি হয় সেদিন খাই, আরেকদিন বৃষ্টি হয় না সেদিন খাই। সেদিন সাবধানে বাড়ি যাস মোনা। হ্যাঁ রাস্তাঘাট ভালো না। হ্যাঁ যাবো। জ্ঞান দিতে এসছে আর আমি যেন কিছু বুঝি না। একদিন এই দরজা খোল। দরজা খোল। আরে দরজা খোল। আমি দরজা খোল। তুমি বাইরেই থাকো। আরে ভালো লাগছে না, আমার ঠান্ডা লাগছে, দরজাটা খোল না। মদ গিলার সময় মনে থাকে না গা গরম হয়নি মদ খেয়ে? হ্যাঁ, রোজ রোজ একই জিনিস, আর ভালো লাগে না। তুমি বাইরেই থাকো। আজকাল আমাদের ঘরেও বাইরের লোক ঢোকাচ্ছিস। কি বললে? হ্যাঁ, কি বললে? হ্যাঁ, মদ খেয়ে উল্টো পুল্টো করো, আমার বেশি নকশা মারো। খেতে দেওয়ার মুরাদ আছে? হ্যাঁ, বেশ করেছো, ঘরের লোক ঢুকেছে, তুই কি করবি? মুখ সামনে কথা বলবি। তোমার সাথে আমার মুখ সামলে কথা বলতে আসবো? তুই কথা বলতে? হ্যাঁ, আমি তো স্বামী। স্বামী তো মাথা কিনে নিয়েছিস না? কি করেছিস তুই আমার জন্য? হ্যাঁ, কি করেছিস? তার দিকে লোক কি বলছে? কি বলছে? কি বলছে? খেতে দে, তোর মুড়ে দিতে তুই বাইরের লোকের সাথে। যত বড় মুখে তত বড় কথা কি চাচ্ছিস নাকি? হ্যাঁ, তুই কি জানিস? তুই তোর তো বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলে জানিস? হ্যাঁ, বেশ করেছিস। তোরা 2 পয়সা রোজগারে কি করছিস? মালদার ইংরেজবাজার থানা এলাকার এক গ্রামে বসবাস করতেন পেশায় অটো চালক মোনা মণ্ডল এবং তার স্ত্রী রাজশ্রী মণ্ডল। তাদের 3টে সন্তান। 16ই ফেব্রুয়ারি রাতে আকণ্ঠ মদ্যপান করে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে ঝগড়া, আর তারপরই অগ্নিদগ্ধ হয় মনা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় মনার। তাহলে কি প্রায় রোজ রাতে মদ খেয়ে বাড়ি ফেরার জন্যই এই দুর্ঘটনা, নাকি নেপথ্যে লুকিয়ে ছিল অন্য কোনো কারণ? আপনার স্বামীর নাম মোনা মণ্ডল? কি হলো, চুপ করে আছেন কেন? মরেছে না এখনো বেঁচে আছে? কোনটা শুনলে খুশি হবেন? খুশি? খুশি কথার মানেই আমি ভুলে গেছি ওকে বিয়ে করার পর থেকে। পুলিশ কাকু, আমার বাবা কোথায়? আমার বাবা কেমন আছে বলো না। চুপ কর, মরা কান্না কাঁদিস না। নিজের গায়ে আগুন দিল, তখন আমাদেরও মেরে গেল। নিজেই গায়ে আগুন দিয়েছে, কিন্তু সবাই তো অন্য কথা বলছে। কি বলেছে? কি বলেছে? আমি গায়ে আগুন দিয়েছি, তাই তো? গায়ের জ্বালায় নিজে রোজগার করে সংসার চালাতাম, আর ওই মাতালটা
অত্যাচার সহ্য করতাম। 2 পয়সা কামানোর মুরত নেই, রোজ রোজ মদ খেয়ে এসে অশান্তি করত। গ্রামের সবাই দেখেছে। এই বাচ্চার দিব্যি খেয়ে বলছি স্যার, এই বাচ্চার দিব্যি খেয়ে বলছি। আরে কোথায় যাচ্ছে? আরে চলুন চলুন, কথা আছে শুনুন শুনুন। স্যার স্যার মোনা মারা গেছে স্যার। বাবা, বাবা গো, বাবা। আমরা জানি মনা মারা গেছে। ও কি বাবা, আরে বাচ্চা যেগুলো পড়ে গেছে। কি হবে এবার? দেখ দেখ দেখ, টানিটা স্বামী মারা গেছে, কাঁদেও না, চোখে কোনো জলও আছে না। তাই তো দেখছি। ছি, না না, কাঁদবে একদম বাজে খুনি মহিলা, মেয়ে একটা। একদম বাজে। ওই খুন করেছে। ওই তো মেরেছে। ছি, ছি, ছি। ও আমার জন্য অনেক আগেই মারা গেছে। এবার নিজে মরে আমাকে আর আমার এই বাচ্চাগুলোকে মেরে গেল। নিয়ে চলুন, নিয়ে চলুন আমাকে। পোস্টমর্টমের পর মনার বডি গ্রামে এনে দাহ করা হয়। রাজু পুলিশের হেফাজতে, মনার 3টে সন্তান প্রতিবেশীদের কাছে। বাবা মায়ের অবিবেচনা 3টি সন্তানকে দিশাহারা করে দিল। এদের কি ভবিষ্যৎ হবে আমরা জানি না। তবে পুলিশ এখন যেটা জানার জন্য উঠে পড়ে লাগলো সেটা হলো মনার এই মৃত্যু হত্যা না আত্মহত্যা। যদি হত্যা হয়ে থাকে তাহলে কি মনার বউই সেই হত্যাকারী? পুলিশ প্রথমেই কথা বলে মনার মেয়ের সঙ্গে। আমার বাবা খুব গরিব ছিল। যখন যেটা চাইতাম বলতো এখন টাকা নেই, পরে এনে দেব। কিন্তু বাবা সেই ভুলে যেত। আমি কিছু মনে করতাম না। আমি যখন ক্লাস 4-এ পড়তাম তখন আমার বোন খুব ছোট ছিল। তখন আমি দেখতাম আমার বাবা মায়ের মধ্যে খুব ঝগড়া হতো টাকা নিয়ে। তুমি আবার মদ খেয়ে এসেছো? আজকাল তোমার মদ খাওয়াটা বেড়ে গেছে না? আরে বাবা, আর বলো না, বলাইদা আমাকে জোর করে নিয়ে গেল। বিশেষ করে আমি যেতে চাইনি। বললো আজ একটু খা, কাল থেকে আর খাবি না। বলাই বললো, অমনি তুমি খেয়ে নিলে। কি ভালো লোক আমার। এই বলাই নয়, বলো বলাই। A for apple, B for balloon, C for cat, D for dog, E for elephant, F for frog, G for girl, H for house, I for ice cream. বাবা, বাবা, দিলি সকাল সকাল ডেকে, তারপর পেছনে এখনই তোকে ডাকতে হতো? তুমি তো সেই সকালে বেরিয়ে যাও আর রাত্রে আসো। আমার সাথে কথা বলো কই? আমাকে কাজে বেরোতে হবে তো, হবে না? হবে তো, তা কি দরকার শুনি? আমাকে একটা স্কুলের ব্যাগ কিনে দেবে আর একটা পেন্সিল বক্স। আমার না ব্যাগটা খুব ছেঁড়া। মারে, এখন কাছে পয়সা নেই, পয়সা পেলে আমি তোর ব্যাগ কিনে দেবো। তোমার তো মনে থাকবে না। তা মাকে কি বল? মাকে বলেছি, মা বলেছে বাবাকে বলবি। হ্যাঁ, বাবার জমিদারি দেখেছে তো। তুই যা, সময় হলে আমি এনে দেবো। বারবার চাইলে মা এনে দিত, বাবা বলতো মনে নেই বা টাকা নেই। মা বাবাকে বলতো মদ খেয়ে কেন টাকা উড়িয়ে দাও। বাবা কথা শুনতো না, রোজ রোজ মায়ের সাথে ঝগড়া করতো। বাবা যদি কথা শুনতো তাহলে আর বাবাকে মরতে হতো না। কেঁদো না তপু, কেঁদো না। আচ্ছা তপু, তুমি জানো তো যে তোমার বাবা কি করে মারা গেছে? আগুনে পুড়ে। বাবার খুব কষ্ট হয়েছে, আর আমি কোনোদিনও আগুনের কাছে যাব না। হ্যাঁ, আগুনে পুড়ে। কিন্তু তপু, এটা হলো কি করে? হয় তোমার বাবা নিজেই নিজের গায়ে আগুন দিয়েছে, আর না হয় মা আগুন লাগিয়ে দিয়েছে।
জানি না, আমি তো দেখিনি, আমি তো ঘরে ছিলাম। রোজ রাতেই ওরা দুজন ঝগড়া করত, কিন্তু এমনটা হবে কি করে জানবো? রোজ রাত্রে ঝগড়া হতো কেন? মাঝে কাজে যেত তাই। বাবা বলতো তুমি টাকা কোথায় পাও, মা বলতো আমি টাকা না আনলে যে আমার ছেলে মেয়েরা না খেয়ে মরবে। বাবা বলতো তোমার টাকা নোংরা। তার মানে কি টাকা পয়সা নিয়ে ঝগড়া হতো? তাই তো বাবা রোজ রোজ নেশা করতো আর মার উপর দোষ দিত। আচ্ছা, তোমার মা কি কাজ করতো তুমি কি জানো তপু? বাবা বলতো মা নাকি খারাপ কাজ করতো। মাঝে মাঝে আমাদের বাড়িতে 2-3টে লোকও আসতো, তখন মা আমাদের রূপা মাসির বাড়ি পাঠিয়ে দিত। মা মাঝে মাঝে আমাদের রেখে কাজেও চলে যেত, তাই তো বাবা রাগ করতো। রূপা বলে যিনি আছেন তিনি ভেতরে আসুন। বলুন স্যার। এই বাচ্চারা এখন কিভাবে থাকবে? ওর ভাই বোনেদের আমি আগেই নিয়ে গেছি, আর ওকেও আমি নিয়ে যাব। তারপর সকলে মিলে আলোচনা করে একটা ব্যবস্থা করা হবে। ঠিক আছে, যদি কোনো সাহায্য লাগে বলবেন, আমরাও ওদের পাশে থাকতে চাই। অবশ্যই স্যার। ওই তো স্যার, কিছু বুঝতে পারলেন, কি জানতে পারলেন? আমরা কিন্তু জানি স্যার, আমরা জানি মনার গায়ে আগুন লাগিয়েছে ওর বউ। কারণ হচ্ছে কি, আমরা যখন আগুন চিৎকার শুনে যখন আসি, তখন কিন্তু মনার মেয়ে একটা কথা বলেছে যে আমার বাবার গায়ে আগুন দিয়েছে আমার মা। শুনুন, সেটা হয়তো সেই সময় মনে হয়েছে তাই বলেছে। কারণ চোখের সামনে বাবাকে জ্বলতে দেখলে মার আগুন লাগানোর কথাটাই মাথায় আসবে। কিন্তু আমাদের এই বিষয়ে ভালো করে তদন্ত করতে হবে, বুঝেছেন? স্যার, আপনারা কি ওই মেয়ে ছেলেটাকে বাঁচাতে চাই? হ্যাঁ, বাঁচাতে চাইছেন। শুনুন, বাঁচাতে চাইছি না, বরং যেটা সত্যি সেটা বোঝার চেষ্টা করছি। দেখুন ভারতীয় আইন বলে 10 জন অপরাধী ছাড়া পাক, কিন্তু একজন নিরপরাধীও যেন সাজা না পায়। তাই ভালো করে জানতে হবে মনার পুড়ে মরার কারণটা কি, বুঝেছেন? ও শোনো না, আমরা আমাদের তরফ থেকে যতটা জানি, যা জানি আপনাদের সবটাই আমরা দাঁড়ান, আপনারা সবাই মিলে বললে হবে না। আমি আপনাদের প্রত্যেকের কথা শুনবো, কিন্তু এক এক করে, বুঝেছেন? আচ্ছা, আপনাদের মধ্যে যারা স্টেটমেন্ট দিতে চান তারাই আমার সাথে আসবে। তাহলে কি স্যার আমাদের ওই থানায় যেতে হবে নাকি? না, থানায় যাওয়ার দরকার নেই, আমরা এখানেই কোথাও বসে যাবো। এখানে? হ্যাঁ। এই তাহলে এখানে 12 বসে ওটা ঠিকঠাক জায়গা। চলো ওইটা একদম ঠিকঠাক জায়গা, নিরিবিলি জায়গা, একদম কোনো অসুবিধা হবে না। হ্যাঁ। দেখুন স্যার, যেহেতু আমরা ওর প্রতিবেশী, তাই ওদের ব্যাপারে অনেক কিছুই আমাদের নজরে আসতো। ওদের সংসারে ঝগড়া অশান্তি মেটাতে আমরা কয়েকবার ওদের বাড়িতে গেছি। মনা তো ওর বউয়ের ব্যাপারে আমাদের কাছে কয়েকবার নালিশও করেছিল। আমরা ওর বউকে বলেও ছিলাম। আসলে ঝামেলাটা শুরু হয় বছরখানেক ধরে। মনার রোজগার কম, আর যেটুকুনি ইনকাম করতো তার বেশিরভাগ টাকাটাই মদের পিছনে ঢেলে দিত। ফলে সংসারে টাকা পয়সার টান, ওয়েরও সংসারের দিকে মন নেই। বাচ্চাগুলো এদিক ওদিক ঘুরে বেড়াতো, কে দেখবে? বাবা দেখে না, মা দেখে না, ওদের আর দোষ কি বলুন? তারপর কিছুদিন পর আমরা সবাই খেয়াল করি ওর বাড়িতে সময় অসময়ে নিত্য নতুন লোক যাতায়াত শুরু করে। প্রথমে বিষয়টা আমরা তেমন পাত্তা টাত্তা দিইনি, কোনো গুরুত্বই দিই, কিন্তু পাপ কি আর কখনো চাপা থাকে? কি রে রাজশ্রী, কি খবর রে তোর? হ্যাঁ দিদি। না, আজকাল প্রায়ই দেখছি তোর ঘরে লোকজন আসছে আর তুই এই পথে এগিয়ে দিচ্ছিস। ও আমার বাড়িতে কুটুম এসেছিল গো দিদি। তা কেমন কুটুম রে? সামনের পথ দিয়ে না গিয়ে পিছনের পথ দিয়ে যায়? ও কেমন কথা দিদি? এদিক দিয়ে শর্টকাট হয় তাই এদিক দিয়ে যায়। আর তাছাড়া তোমার এত জমা খরচের দরকারটা কি দিদি? তা এক একদিন এক এক রকমের কুটুম আসবে বুঝি? ও তার মানে এখন কি সব কাজকর্ম ছেড়ে দিয়ে লোকের বাড়িতে নজর দিয়ে বসে আছো নাকি, যে কে কখন আসছে যাচ্ছে সেটা দেখার জন্য?
আর আমার বাড়িতে যদি আমার আত্মীয় কুটুম আসে তাতে লোকের কি আসা যায়? আসলে আমরা একই জায়গায় থাকি, হঠাৎ করে পরিবর্তন চোখে পড়লো তো তাই বললাম আর কি। তাই তো, আমার খারাপ সময় কারো চোখে পড়েনি, আর আজকে যখন আমার বাড়িতে দুটো কুটুম আত্মীয় আসছে তোমাদের অমনি চোখ টাটাচ্ছে। দিদি নিজের নিজের চরকায় তেল দিলে একটু ভালো হতো না? তোমাদেরকে আমি একটা কথা বলছি, তোমরা ভালোভাবে মন দিয়ে শোনো। কি? ও নিশ্চয়ই ডুবে ডুবে জল খাচ্ছে। হ্যাঁ, আমারও ঠিক তাই মনে হচ্ছে। কদিন ধরে রং ঢং পাল্টে গেছে, সাজগোজ পাল্টে গেছে। আরে আমি বলতেই তো একদম সাপের মতো ফোঁস করে উঠলো। বললেই বলে সবাই নাকি ওর আত্মীয়। তা এক একদিন কি এক একজন করে আত্মীয় আসবে? এটা চোরের মায়ের বড় গলা নয় বলো? হ্যাঁ হ্যাঁ ঠিকই। তাহলে তো পাড়ার মধ্যে সব করতে দেওয়া যাবে না, হ্যাঁ? আরে ও পয়সা নিশে খারাপ হয়ে গেছে, সেই জন্য তো ঘরের মধ্যে লোক নিয়ে আসছে। আর মনাটাকে দেখো, হয় কিছুই জানে না, নয়তো চুপ করে বসে আছে বইয়ের রোজগারে খাবে বলে। না না, মনা মনে হয় জানে না কিছু। আমার- আরে ও তো সেই সকালে বেরোয় আর রাতে ঘরে ফেরে। ঘরের কোনো খোঁজ খবরও রাখে নাকি? না। তাহলে তো মনাকে ব্যাপারটা জানাতে হবে নাকি? হ্যাঁ, জানাতে তো হবেই, ওকে আজই সাবধান করতে হবে। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, তোমরা সব ছেলেরা মিলে ওর সাথে একটু কথা বলে দেখো না। হ্যাঁ তপনদা। হ্যাঁ, ও আজকে রাতে ফিরবে তো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আজকে রাতেই ওকে ধরবো। ঠিক আছে, আজকে ওর সাথে কথা বলবো। আজকে ঠিক আছে। আজকেই করো। চলো। কি রে রাজু, কি দিদি? এত সেজে গুজে কোথায়? সাজলাম কোথায় দিদি? শুধু তো একটা কাঁচা কাপড় পরেছি। ও, তো যাচ্ছিস কোথায়? ওই যে আমার যে খুড়তো বোন, ওর পাকা দেখা আছে, ওইখানেই যাচ্ছি দিদি। তা তোর ছেলে মেয়েকে নিলি না? আসলে বুঝোই তো, ছেলে মেয়েকে নিলে ঝামেলার একটা ব্যাপার থাকে, বুঝতেই তো পারছো দিদি। আমি আসি, হ্যাঁ, মানে কথায় কথায় আবার দেরি হয়ে যাবে, ওখানে দেরি হয়ে যাবে। আসি দিদি। ছেলে মেয়েকে ফেলে সেজে গুজে বোনের পাকা দেখা, কোনো চিন্তা নেই। 3টে ছোট বাচ্চাকে ঘরে রেখে ফুর্তি করতে যাচ্ছে। তারপর স্যার আমরা বেশ কিছুদিন ফলো করে ওর বর মনাকে আমরা ডাকি, ডেকে ওর বইয়ের কীর্তিকলাপের কথা আমরা বলি। কি ব্যাপার, আজকে মনে হলো একটু সকাল সকাল ফিরে পড়লি? কি রে মনা, তুই তো গাড়ি গ্যারেজ করে 10টা-11টার আগে বাড়ি ঢুকিস না? কি আজকে ঢুকু পার্টনার পাসনি নাকি? হ্যাঁ না গো তপনদা, হ্যাঁ, আজ আমার শরীরটা বিশেষ ভালো নেই। ও, আর তারপরে ওইদিকে ওই গাড়ির ব্যাটারি ফুরিয়ে যাওয়াতে চার্জে দিয়ে গ্যারেজে রেখে এসেছি। তাহলে কি করব, যাই বাড়ি যাই, আসছি। হ্যাঁ, দাঁড়ো না, এই তোর বাড়িতে গেছিলাম আজকে তোকে খুঁজতে, আর কদিন ধরেই তোকে খুঁজছি, তুই তো সকালবেলা বেরিয়ে চলে গেছিস। আসলে একটা ব্যাপারে তোর সঙ্গে কথা বলার আছে। কি হয়েছে বলো? ব্যাপারটা দেখ, গ্রামের সবাইকার কথা, সবাইকার হয়ে আমি বলছি, হয়তো কথাটা শুনতে তোর ভালো লাগবে না, তবুও বলছি। দেখ, সমাজে তো আমাদের সবাইকে নিয়ে বসবাস করতে হয় না? হ্যাঁ কিন্তু আরে বাবা, কি হয়েছে সেটা তো খুলে বলো। শোন মনা, তোর বউয়ের চাল চলন কিন্তু আমাদের একদম ঠিক লাগছে না। রোজ নিত্য নতুন লোকজন তোর ঘরে ঢুকছে। আচ্ছা মনা, তুই কোনো খোঁজ খবর রাখিস না? না জেগে জেগে ঘুমাস? কোনটা? ওহ, ওইভাবে বলিস না ওকে, ওইভাবে বলিস না। ও জানবে না কি করে বল? ও সে সকালবেলা বেরিয়ে যায় আর রাত্রিবেলা ঢোকে, ওর পক্ষে জানা সম্ভব নয়। কিরে, কিছু বলছিস না কেন? কি বলবো বলো তো, সত্যি তো আমি বাড়ির কোনো খোঁজ রাখি না। সেই সকালবেলায় গাড়ি নিয়ে বেরোই আর সেই তো ফিরি রাতে। তাও তো রোজ নেশা করে বাড়ি ফিরিস। সংসারে কি হচ্ছে সে খোঁজ খবর রাখিস? আমি বুঝতে পারছি তোমরা নিশ্চয়ই খারাপ কিছু একটা দেখেছো, নাহলে কেন খামোকা আমাকে দাঁড় করিয়ে রেখে বলবে বলো তো? আমি দুটো পয়সার জন্য সারাদিন এপাশ ওপাশ ছুটে বেড়াই। তবে তপনদা জানো, আমার কানেও 2-4 কথা এসেছে। ও, তোর কানেও তাহলে এসেছে? দেখ মোনা, তোর ভালোর জন্যই বলছি। আসলে তুই বাড়ি যা, গিয়ে তোর বউকে বোঝায়। দেখ, এখনো সময় আছে, এমন কিছু খারাপ কিছু না করুক যেটা সমাজের চোখে খারাপ লাগে। আমাদেরও সমাজে
ছেলে পেলে নিয়ে তো বসবাস করতে হয়। আর তাছাড়াই বাইরের লোকের আসা যাওয়াটা বোধহয় খুব একটা ভালো লাগে না। ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি, তবে তেমন কিছু দেখলে আমি আটকাবো। দেখো, হাজার হলেও তোমরা তো আমার প্রতিবেশী, বলো, তোমাদের ভালো মন্দের খেয়াল তো আমায় রাখতে হবে। হ্যাঁ, আমি বরং এখন আসছি। হ্যাঁ, সাবধানে যাস। হ্যাঁ। নতুন ব্যবসা শুরু করেছো, তা কেমন রোজগার পাতি হচ্ছে শুনি? মদ গিলেছো কি গেলনি? কেন, মদ গিললেই বুঝি সুবিধে না? কি ভাবো আমি কি কিছু বুঝতে পারবো না? তা কি বুঝেছো সেটা সোজাভাবে বললেই তো হয়। পাড়ার লোকে সব তো জেনে গেল, তারা তো বলছে ঘরে নাকি লোক আসছে। তা কোন বাবারা তোমাকে আজকাল উদ্ধার করতে আসছে শুনি? কেন, আমার ঘরে কে আসলো কে গেল তাতে লোকের কি? আমি কারোটা খাই না কারোটা পড়ি। ও, তা আমাকে বলো কারা আসছে শুনি। আমার খুড়তুতো ভাই এসেছিল গো। কই, তা এমন তো কিছু শুনিনি যে তোমার কোনো খুড়তুতো ভাই ছিল বলে। তা দিন দিন এরকম দাদা ভাই কোত্থেকে গজাচ্ছে শুনি। তুমি সারাদিনে ক টাকা রোজগার করো সেটা একটু আমি শুনি। কি হলো, চোখের মুখে নুন পড়ে গেল তো? হ্যাঁ, ঘরে চাল ডাল আছে কিনা সে খোঁজ খবর রাখো। হ্যাঁ, তিনটে বাচ্চা বের করেছো। মেরে মুখ ভেঙে দেবো। কি বললে? মারতে আসো দেখি, আসো, আজকে আমিও দেখে নেব। ও, তার মানে তুই যা করছিস ভালো করছিস। হ্যাঁ, আমি যা করছি ভালো করছি, তোমাকে আমার ভালো বুঝতে হবে না। তোমার বীরত্ব আমার দেখা হয়ে গেছে। আমি কিন্তু খেটে খাই, মাথায় রাখিস, আমি কিন্তু খেটে খাই। কেউ মাগনা খায় না, সবাই খেটে খায়। আর তোমার খাটনির কোনো দাম নেই। তুমি যে পয়সা রোজগার করো তা তো মদ খেয়ে উড়িয়ে দাও। কি করবে? আগে রোজগার করো, তারপর বউ শাসন করতে এসো। ঠিক আছে, ঠিক আছে, যা খুশি তাই কর। জেনে রাখিস, তুই মরবি, তুই মরবি, তুই মরবি। আমার বউ ওর বউকে অনেকবার বলেছিল, কিন্তু ও কোনো কথা কোনো দিন কানে নেয়নি, কোনো পাত্তাই দিত না। শেষে কি হবে, ও হাল ছেড়ে দিল, আর যা হবার তাই হলো। একবার টাকার গন্ধ পেলে কি আর ছাড়ে? হ্যাঁ, আর তাছাড়া স্যার একবার কাজ করলেও বদনাম আর 10 বার কাজ করলেও বদনাম। তাই তো। আর স্যার ওর বদনামের কোনো ভয় ছিল না। হ্যাঁ, আর ইদানিং স্যার জানেন, ইদানিং ও যখন তখন বাড়ি থেকে বেরিয়ে চলে যেত। হ্যাঁ স্যার, রোজগারের ধান্দায়। বুঝলাম, এসব ঘটনাই আপনাদের চোখের সামনে ঘটতো। হ্যাঁ, আর তারপরে মনা যদি কোনোদিন ওর প্রতিবাদ করতো তাহলে এত অশান্তি হতো, অশান্তি চরমে উঠে যেত একদম। হ্যাঁ স্যার। বেশ, তাহলে আপনাদের কথা অনুযায়ী এটা বোঝা গেল যে রাজশ্রী টাকা পয়সা রোজগারের জন্যই খারাপ পথে যায় হ্যাঁ স্যার। এবং মনা বাধা দিয়েও কিচ্ছু করতে পারে না স্যার, কিচ্ছু করতে পারবে না। তাই মাতাল হয়ে বাড়ি ফিরে ঝগড়া করত। হ্যাঁ, একদম। কিন্তু এখন প্রশ্ন হলো, মনা কি হতাশ হয়ে নিজেই নিজের গায়ে আগুন দেয়, নাকি পথের কাঁটা সরাবার জন্য ওর বউ ওর গায়ে আগুন দিয়েছিল? ঠিক আছে, ঠিক আছে, ভীষণ ডেঞ্জার। ঠিক আছে, আমরা এই বিষয়ে তদন্ত করছি। আর আপনারা আমাদের সাথে যে সহযোগিতা করলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলি তাহলে, চলুন যাওয়া যাক। আপাত দৃষ্টিতে কেসটা খুব জটিল নয়। স্বামী স্ত্রীর ঝগড়া, স্ত্রীর অন্য পুরুষদের সঙ্গে সম্পর্ক এবং মেলামেশার কারণে স্বামীর বাধা দেওয়া, যার ফলে এই চরম পরিণতি। স্ত্রী স্বামীর গায়ে আগুন লাগিয়ে দেয়, পুলিশের কাছে এমনই বর্ণনা দেয় গ্রামের লোকেরাও। কিন্তু প্রশ্ন একটাই, বাচ্চা তিনটের ভবিষ্যৎ। এই দুর্ঘটনার ফলে অনাথ হয়ে গেল ওরা। মা যদি খুন করে থাকে তাহলে তার সাজা হবে, তখন বাচ্চারা চিরতরে বাবা মা দুজনকেই হারাবে। তাই পুলিশকে ওদের কথা ভেবেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। স্যার, আমার কিন্তু মনে হচ্ছে মহিলা মানে রাজশ্রী মণ্ডলী গায়ে আগুনটা লাগিয়ে দিয়েছে। কারণ মহিলার স্বাধীনতায় হস্তক্ষেপ হয়েছিল, কি তাই তো? সেটা একটা কারণ হতেই পারে, কিন্তু যেটা হয়েছে সেটা রাগের বশেই হয়েছে। দেখুন, মানুষের সাইকোলজি আমি যতটা বুঝি, ওর স্বামী যদি আত্মহত্যা করে আর ও যদি দেহ ব্যবসা করেই বেঁচে থাকতে চায় তাহলে তো সুবিধাই হলো, কারণ বাধা দেওয়া কেউ রইল না। সেক্ষেত্রে
সেক্ষেত্রে ও মানুষটার জন্য আক্ষেপ করবে, কিন্তু ও আত্মহত্যা করেছে এইটা কিন্তু প্রমাণ করার চেষ্টা করবে না, কারণ ও তো জানি যে ও আত্মহত্যা করেছে, তাই না? অর্থাৎ আত্মহত্যা করেছে সেটা প্রমাণ করার চেষ্টা করবে, আর লোকটার মৃত্যুতে কোনো অনুশোচনার জায়গা থাকবে না। এক্স্যাক্টলি, সেটাই তো হওয়া উচিত। দেখা যাক। রাজশ্রীকে নিয়ে আসুন। তোমার স্বামীর মৃত্যু হত্যা না আত্মহত্যা, সেটাই এখন আমাদের কাছে লাখ টাকার প্রশ্ন। আমি বারবার বলছি স্যার, ওর নিজের গায়ে নিজেই আগুন দিয়েছে, রাগের মাথায়। আচ্ছা, ও রাগের মাথায় তোমার গায়ে আগুনটা দেয়নি কেন? ও রাগের কারণ তো তুমি। আমি ওর রাগের কারণ কেন জানেন? ওকে মদ খেতে বারণ করতাম, রোজগার করতে চাপ দিতাম, কিন্তু ওর এত সাহস ছিল না যে আমার গায়ে আগুন দেবে। ঠিক আছে, এখন তুমি আমাকে বলো সেদিন রাত্রে তোমাদের মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছিল? ও সারাদিন যা রোজগার করতো, রাতে গাড়ির গ্যারেজ করে মদ খেয়ে আসতো, আর আমাকে সামান্য কিছু টাকা হাতে তুলে দিত, যা দিয়ে সংসার চলে না স্যার। সেই কারণে অন্যভাবে টাকা রোজগারের ব্যবস্থা করে নিলে, কি তাই তো? আমার অন্য কোনো রোজগার ছিল না। তাহলে এটা আমাদেরকে মেনে নিতে হবে, তাই তো? আচ্ছা, তোমার বাড়িতে বাইরে থেকে লোকজন কেন আসতো? আমার পরিচিত লোকজন আসতো, সময়ে অসময়ে আমাকে সাহায্য করতো আমার সংসারের পরিস্থিতি দেখে। এটাই হয়তো ওই গ্রামের লোকেদের গায়ে জ্বালা হতো, ওরাই মনের কান ভরাতো। তাহলে সেটা বন্ধ না করে বেড়ে গেল কি করে? আপনি যেটা বলছেন সেটা ঠিক নয়। তোমার এই কাজের জন্য পুরো গ্রাম, তোমার স্বামী তোমাকে বারবার বাধা দিয়েছিল, কিন্তু তুমি কারোর কথা শোনোনি। টাকার নেশা তোমাকে টেনে নিয়ে গেছে। সবাই আমাকে দোষ দিচ্ছে, আমি একা মেয়ে তো। আমার স্বামী অকর্ম ডেকি, তিনটা বাচ্চাকে নিয়ে আমি সংসার চালাতাম, তাই এর ওর কাছে মাঝে মাঝে সাহায্য চাইতাম। তাই আমার চরিত্রের বদনাম হয়ে গেল। স্যার সত্যি বলছি, সেই দিন রাতে ও মদ খেয়ে এসে আমার চরিত্র নিয়ে যা তা গালাগালি করতে থাকে। আমি ওকে বুঝাই, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, কিন্তু ও শোনেনি। ও হাতের সামনে যা পায় চুড়ে চুড়ে মারতে থাকে। আমিও রাগের মাথায় দু একটা কথা বলি, ও তারপরে ঘর থেকে বেরিয়ে বারান্দায় রাখা ওই তেলের জার থেকে তেল ফেলে গায়ে আগুন দিয়ে দিল। আমি ঘর থেকে এসে দেখি ও জ্বলছে। সত্যি বলছি স্যার, আমি ওর গায়ে আগুন দিইনি। সত্যি বলছি, আপনি বিশ্বাস করুন স্যার, আপনি বিশ্বাস করুন। ঠিক আছে, ওকে নিয়ে যাও। বিশ্বাস করুন স্যার, আমি ওর গায়ে আগুন দিইনি, বিশ্বাস করুন। স্যার, আপনি ঠিকই বলেছেন, খুনটা ওই মহিলাই করেছে। আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কিভাবে? স্যার, ওর মনের জোরটা দেখলেন? একেবারে ডাকাতের মতো। ও তিনটে বাচ্চার মা, কিন্তু একবারও বাচ্চাদের কথা বললো না। অথচ যুক্তি দিচ্ছে বাচ্চাদের মুখে অন্ন দেওয়ার জন্যই অন্যের সাহায্য চাই। তার মানে দেহ ব্যবসার সপক্ষে যুক্তি দিচ্ছে। হ্যাঁ স্যার, ওর মনে কোনো মায়া দেওয়া নেই। আমাদের এখন জানতে হবে মৃত্যুর আগে মনার মানসিক অবস্থা কেমন ছিল। চলুন গাড়িতে বসে যাক।
আপনাকে বাসায় কষ্ট করে আসতে হলো। আমাকে ডেকে পাঠালে আমি তো থানায় গিয়ে আপনার সাথে এসে দেখা করে আসতে পারতাম। সরকার আমাকে মাইনে দেয় কাজ করার জন্য, তাই আমাকে আসতেই হলো। বলুন স্যার। আচ্ছা, মোনা তোমার সাথে রোজ নেশা টেশা করতো? হ্যাঁ স্যার, তবে ও স্ট্যান্ডে গাড়ি জমা দিয়ে মাঝে মাঝে আমাদের সাথে এসে বসতো। আচ্ছা, ওর কোনো সমস্যার কথা বলতো? সমস্যা বলতে স্যার ওর বউ। জানেন স্যার, যেদিন মারা গেল সেদিন আমার সাথে একটু মানে মদ খেলো আর কি। খেয়ে বলতে লাগলো আজ বাড়ি যাই, একটা এসপার ওসপার করে ছাড়বো, বড্ড বার বেড়েছে। ইদানিং স্যার ওর বউটা খারাপ পথে নেমে গেছিল স্যার, বাইরে বেরিয়ে ব্যবসা পর্যন্ত করতো। আর এসব তো স্যার মুখরোচক খবর, স্ট্যান্ডে একেবারে চাউর হয়ে গেল। সেই থেকেই মনা মনে মনে বড্ড ভেঙে পড়েছিল স্যার, মদ খাওয়ার পরিমাণটাও বাড়িয়ে দিয়েছিল। সেই তার মানে সেই রাত্রে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। আচ্ছা, তোমার কি মনে হয় যে মোনা আত্মহত্যা করতে পারে? দেখুন স্যার, মনা মনে মনে কষ্ট পেত, বাড়িতে বউয়ের সঙ্গে ঝগড়া করতো এটা জানতাম, কিন্তু মরে যাবে এ কথাও কখনো বলেনি। ঠিক আছে, তোমাকে পরে দরকার হলে আবার ডাকবো। ঠিক আছে স্যার, নমস্কার। তোর স্বামী মোনা মণ্ডলকে 16ই ফেব্রুয়ারি রাতে গায়ে তেল ঢেলে তুই পুড়িয়ে দিয়েছিস। আমি তো বারবার টাকার নেশায় অধঃপতনের রাস্তায় হাঁটতে হাঁটতে আর কারুরই কথা খেয়াল ছিল না। লোভ, লোভ। মোনা তোকে বারবার বারণ করেছিল এইসব করতে, তাই পথের কাঁটাটাকে সরিয়ে দিল। আমি তো বলছি মাতাল লোকটাকে কবজা করতে খুব বেশি সময় লাগেনি, তাই তো? সেদিন রাত্রে কি হয়েছিল সেটা এবার আমি বলছি। এরপরেও তুই বলবি তুই মোনাকে মারিসনি। আমি ওকে মারিনি স্যার, আমি ওকে মারিনি, আমি ওকে মারিনি স্যার। তোর বড় মেয়ে আমাকে সব বলেছে, তুই মোনাকে পুড়িয়ে মেরেছিস। তপু, এসো এসো, বসো। তপু, আমি জানি তোমার বাবা নেই, তুমি ভয় পাচ্ছিলে না যে তোমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে? আমি বলছি তবু তোমার পড়াশোনা কোনোদিন বন্ধ হবে না। আমরা সবাই তোমার পাশে আছি, তোমার ভাই বোনদের সবাইকে আমরা দেখব, তোমার কোনো ভয় নেই। আচ্ছা তপু, আমাকে একটা কথা বলো তো, কাল রাত্রে গ্রামের সবাইকে বললে তোমার মা বাবাকে পুড়িয়ে দিয়েছে, কিন্তু আমাকে বললে না কেন? তুমি তো মাকে শাস্তি দেবে, তাহলে তো মা আর আমার কাছে আসতে পারবে না। তপু,
তবু দেখো, তোমার তোমার বাবা মারা গেছে, তোমার মা যে পাপ করেছে তার সাজা হবে না? তুমি একবার ভাবো তোমার বাবা কতটা কষ্ট পেয়েছে তপু, একবার ভাবো। আমি সত্যি কথা বললে মায়ের সাজা কমে যাবে? আমি চেষ্টা করব, আমি নিশ্চয়ই তোমার মায়ের জন্য চেষ্টা করব। আমার মাই আমার বাবার গায়ে তেল ঢেলে বাবাকে পুড়িয়ে মেরে দিয়েছে, আমি জানলা দিয়ে দেখেছি। তবু তোমাকে একটা কথা বলি, দেখো জীবনে যাই ঘটুক না কেন সব সময় সত্যি কথা বলবে। আর আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার মায়ের জন্য সত্যি চেষ্টা করব। তোর মেয়ে সত্যি কথা বলার সাহস দেখিয়েছে, কারণ সে নিষ্পাপ। দারিদ্রতার সঙ্গে লড়াই করতে না পেরে ভুল পথে পা বাড়ালো রাজশ্রী, অর্থের নেশায় অন্ধ হয়ে গেল। 3টে বাচ্চার ভবিষ্যৎ নিজের হাতেই শেষ করে দিল সে। এমন মায়ের রূপ খুব কমই দেখা যায়। অন্যদিকে মনাও যদি সংসারী হতো, নেশা করা ছাড়তে পারতো, তাহলে হয়তো পরিবারটা বেঁচে যেত। এখন ভুল পথে পা বাড়ানোর পরিণাম ভোগ করতে হবে এই 3টে নিষ্পাপ শিশুকে। ওদের জানাই আমাদের সমবেদনা। আমার স্বামী 2 বোতল মদ নিয়ে আসলো বাড়িতে, এনে মাংস রান্না করেছিল, তো ওই মাংস মদ খেলো। আমি কাজ থেকে আসলাম 12:30টার সময়। ও বলছে কি তোর এত দেরি কিসের জন্য হয়, তুই তাহলে কার সঙ্গে ঘুরতে যাস? আমি বলি যে দেখো আমি ঘুরতে কেন যাবো, তুমি কাজের বাড়িতে ফোন করে জেনে নাও যে দেরি কেন হচ্ছে। তো বলছে আমি ফোন টোন করতে যাবো না, আমি এর আগে ফোন করেছি বারবার, আর অত বারবার ফোন করতে পারবো না। তুমি হয় তুমি থাকবা আর নাহলে আমি থাকবো, আমি মরবো না তুমি মরবা। বলছে আমি আজকে সব ভেঙে চুরে আগুন লাগিয়ে বম, যদি এক বাপের বেটা না হয় তাহলে আমি এই ঘরে আগুন না লাগিয়ে ছাড়ছি না। আমরা বাড়িতেই ছিলাম, বাড়িতে থাকার পর শুনলাম যে সোনা মারা গেল। এখানে এসে দেখছি যে হাত পা পরে এভাবে পড়ে আছে। পড়ে থাকার পর হসপিটালে নিয়ে যায়, মেয়ে বলে যে আমার মা বাবাকে চেয়ার দিয়ে মেরে মেরে এই যে চেয়ার দিয়ে মেরেছে। কে মেরেছে? সোনার বউ। ওই তো শুনছি যে সোনার বউ আগুন লাগিয়ে নিজের স্বামীকে পুড়িয়েছে। কে বলেছে ওর বরকে যে এরকম অশান্তি হয়েছে, যে তুই কার সাথে কথা বলছিস, কার সাথে যাচ্ছিস, এই কথা বলেছে। বলার পরে তো আগুন লেগেছে, যা আমার নামে দুর্নাম করছে। তো ঠিক আছে, অন্য ধরনের সাথে সম্পর্ক আছে? হ্যাঁ আছে, 2 নম্বরে। হ্যাঁ 2 নম্বরে দিয়ে রাত্রি 11টার সময় এসে কাপড় ধরি যা আছে সোনা দানা যা আছে চুরি করে নিয়ে চলে গেছে। ডাল দিচ্ছে আর বলছে বাড়ি ঘর পুরাবি, বাড়ি ঘর পুরা না তোকে মারবো, এখন তোকে মেরে ফেলবো। করতে করতে আমরা ঘরে আছি নিজের ঘরে। তারপরে কিছুক্ষণ পরে আগুন লেগে গেছে, তাও শুনতে পাইনি। আমার শ্বশুর গিয়ে কাঁদতে কাঁদতে আমার বরকে বলছে তো দাদা মরলো, তো দাদা মরে গেল, চ দিয়ে দৌড়িয়ে এসছে, ও ভাগিয়ে দিয়েছে। আপনার ব্যাপারে আসবি আগুনটা ও নিজে দিয়েছে স্যার, এখন আমাকে সবাই ফাঁসাচ্ছে, আমি কি করবো বলেন? সবাই আমার কাছে বলছে, আমার মেয়েও বলছে যে আপনি লাগিয়েছেন আগুন বলছে, কিন্তু আমি ঘরে ছিলাম, কাপড় জামা গোছাচ্ছিলাম যে আমি এখান থেকে চলে যাবো। ওই বলছে কি মুখ খারাপ করে গালাগালি করছে, বলছে কি তুই এখান থেকে বেরা, আর বেরালে আমি এখানে ভাঙচুর করে সব আগুন পিছনে আছে বলে পুরানো ওই পিছনে আছে পুরানো। ওরে আমার বাবা, আরে বাবা, আমার বাবাকে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।